মানুষের মুখে গল্প শুনলে আজ ভূতের মুখে না 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 গল্প শুনবে। তবে আমি তো স্কন্ধ কাটা, মাথা নেই, তাই অত মনে রাখতে পারি না। তবে হেমদত্তি মশাই অনেক ভালো গল্প জানে, তবে ওনার কাছেই যাই। এই মেজো, স্কন্ধ যাক মেছোকে খুঁজতে, আপনারা বরং চলুন ব্রহ্মদত্তির গল্পের আসরে। আপনাদের জন্য আজকের আমাদের বিশেষ নিবেদন ব্রহ্মদত্তির আত্মকথা। গল্পটি লিখেছেন শর্মিষ্ঠা চ্যাটার্জি। তবে শুনে নেওয়া যাক আজকের বিশেষ গল্প ব্রহ্মদত্তির আত্মকথা। গাছের ডালে পা দুলাই মছলি খেতে খেতে, চাকনা ছড়া নজর দেয় পথে যেতে যেতে। মেছো পেতনি আমি দেখতে বিউটিফুল, আমার প্রেমে পড়ে তোরা করিস নে রে ভুল। আকাশে গোল রূপলি আলোর ছটা। কদমতলি গ্রামের দক্ষিণ দিয়ে যেতে যে বড় গভীর আমবাগানটা আছে, সেই বড় গভীর আমবাগানের ভিতর একটা বড় ঝাঁকড়া আম গাছের একটা ডালে লম্বা লম্বা কালো কালো ঠ্যাং দুলাতে দুলাতে আমবাগানের পাশের বড় পুকুর থেকে একটা বড় রুই মাছ তুলে সেই রুই মাছটা কচমচ করে চিবোতে চিবোতে মেছো পেতনি যখন খাচ্ছিল আর গান গাইছিল, ঠিক সেই সময় ওই ঝাঁকড়া আম গাছের তলা থেকে স্কন্ধ কাটা ভূত যাচ্ছিল এবং মেছো পেতনির খ্যানখ্যানে গলায় গান শুনে সেই ঝাঁকড়া আম গাছের তলায় দাঁড়িয়ে পড়ে আর কোমরে হাত দিয়ে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে ওঠে, কি রে মেছো, মাছ খাচ্ছিস নাকি? স্কন্ধ কাটার এই কথা শুনে মেছো পেতনি গাছের ডাল থেকে হুশ করে বাতাসে ভর দিয়ে নেমে এসে স্কন্ধ কাটার সামনে দাঁড়িয়ে হাতের মাছটা দেখিয়ে আবার খ্যানখ্যানে গলায় বলে ওঠে, আমি এই সময় এই আম গাছের ডালে ঠ্যাং দোলাতে দোলাতে এই পুকুর থেকে মাছ তুলে তুলে খাই আর মনের সুখে গান করি। তাই আজ কি মাছ খাচ্ছিস রে মেছো? তুই তো এক একটা দিন এক একটা মাছ খাস। এই রুই মাছ খাচ্ছি রে। জীবিত কালে তো মাছ খেতে পারিনি, কম বয়সে স্বামীটা মরে গেল আর আমি বিধবা হয়েছিলাম বলে মাছ খেতে পারিনি। তাই মরে যাবার পর এখন মনের আনন্দে এই আম গাছের ডালে ঠ্যাং দোলাতে দোলাতে মাছ খাচ্ছি আর গান গাইছি। তুই খাবি একটা মাছ? না রে মেছো, আমি এখন মাছ খাবো না। আমি এখন ব্রহ্মদত্তি মশাইয়ের কাছে গল্প শুনতে যাচ্ছি। তুই যাবি? মেছো পেতনি তখন কাঁচা রুই মাছে একটা কামড় বসিয়ে সেটা কচমচ করে চিবোতে চিবোতে বলে, হ্যাঁ হ্যাঁ, চল চল। এইরকম চাঁদনি রাতে মাছ খেতে খেতে বেশ গল্প শোনা যাবে ব্রহ্মদৈত্য মশাইয়ের কাছে। তা উনি কোথায় রে? সন্ধ্যে থেকে তো দেখতে পাচ্ছি না তাকে। আমিও দেখতে পাচ্ছি না রে মেছো ব্রহ্মদত্তি মশাইকে সন্ধ্যে থেকে। এত বড় বাগানে নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো ডালে বসে আছে। চল গিয়ে আমরা খুঁজে বার করি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই কথা বলে মেছো পেতনি আর স্কন্ধ কাটা সারা আমবাগান জুড়ে ব্রহ্মদৈত্য মশাইকে খুঁজে বেড়ায়। এরপর দুজনে খুঁজতে খুঁজতে দেখে আমবাগানের সব শেষে একটা বড় বেল গাছ আছে। সেই বেল গাছের একদম উঁচু ডালে বসে লম্বা লম্বা কালো দুটো ঠ্যাং দুলিয়ে
মামদো, শাকচুন্নি, ভুলো, কানা, হুলো, গোভূত আর কানকাটা এদের সঙ্গে ব্রহ্মদত্তি মশাই বসে গল্প করছে। মনের আনন্দে কান খুঁচোতে খুঁচোতে ব্রহ্মদত্তি মশাইকে ওদের সঙ্গে গল্প করতে দেখে মেছো পেতনি। এই বলে মেছো পেতনি ব্রহ্মদত্তি মশাইয়ের উদ্দেশ্যে খ্যানখ্যানে গলায় একটু অভিমানী সুরে বলে ওঠে, ও ঠাকুর মশাই, ওদের সঙ্গে কি গল্প করছেন আমাদেরকে ছেড়ে? তোকে ডাকবো কি মেছো? তুই তো সারাদিন মাছ খেতেই ব্যস্ত থাকিস। আমাদের কথা তোর মনে পড়ে সারাদিন, তাই তোকে ডাকিনি। আর আজ ওরা আমার জীবিতকালে ঘটা একটা ভৌতিক ঘটনা শুনতে চেয়েছে, তাই ওদেরকে শোনাচ্ছি। তা তুই শুনবি? হ্যাঁ হ্যাঁ, শুনবো শুনবো। এই কথা বলে মেছো পেতনি আর স্কন্দকাটা দুজনে হুশ করে বাতাসে ভর দিয়ে ব্রহ্মদত্তি মশাইয়ের দুই পাশে বসে বলে ওঠে, ঠাকুর মশাই, এইবার আপনি শুরু করুন আপনার জীবনে ঘটা ভৌতিক ঘটনা। তোরা দুজন চুপ করে দুজনে বস, তারপর আমি গল্প শুরু করছি। শোন, কানের সামনে বেশি বক বক করলে কিন্তু আমি আর গল্প বলবো না, এই তোদের বলে দিলুম। এই আমি মুখে আঙুল দিয়ে বসলুম। এইবার আপনি গল্প শুরু করুন ঠাকুর মশাই। যতক্ষণ না আপনার গল্প শেষ হবে আমরা কোনো কথাই বলবো না। মেছো পেতনিকে মুখে আঙুল দিয়ে চুপ করে বসে থাকতে দেখে আর বাকিদের চুপ করে বসে থাকতে দেখে ব্রহ্মদত্তি মশাই তখন হামদো, মামদো, শাকচুন্নি, ভুলো, হুলো, গো এদের সবাইকে তার জীবিতকালের ঘটা একটি ভৌতিক ঘটনা বলতে শুরু করে। বেলগাছের ডালে বসে কালো কালো সরু সরু লম্বা লম্বা ঠ্যাং দোলাতে দোলাতে আর আকাশে ফুটে থাকা গোল রূপলি চাঁদের আলোর দিকে তাকিয়ে ব্রহ্মদত্তি মশাই তার জীবনকালের ঘটা একটা সত্যি ভৌতিক ঘটনা বলতে শুরু করে সবাইকে। আজ তোদের যে ভৌতিক ঘটনার কথা বলবো, সেই ঘটনাটা ঘটেছিল আজ থেকে 23 বছর আগে। আমার জীবনে ঠিক বলবো না, আমার স্ত্রী মানে পুতুলের জীবনে। তখন আমার যুবক বয়স, শরীরে রক্তের জোর, শরীরের তেজ সবই বেশি ছিল। আর তখন আমি আমার কালীগঞ্জ গ্রামে লোকের বাড়ি বাড়ি গিয়ে পুজো করি। ওই পুজোর সময় যেমন কালী পুজো, লক্ষ্মী পুজো, কার্তিক পুজো, আরও নানা ধরনের পুজো, আর এছাড়া দুর্গা পুজো আর কালী পুজো তো ছিলই। আর সেই সঙ্গে ওই গ্রামে শীতলা ও কালী মন্দিরে দুবেলা নিত্য পুজো করতাম। এই পুজো আচ্ছা করে বেশ আমার ভালো করেই সংসার চলতো। আমার তখন সংসার বলতে আমি, আমার স্ত্রী, আমাদের ছোট্ট 6 বছরের একমাত্র ছেলে টুকাই আর আমার মা, এই ছিল আমাদের 4 জনের সংসার। আমি পুজো করে যা পেতাম গ্রামের বাড়িগুলো থেকে, আমাদের 4 জনের সংসার হেসে খেলে দিব্যি চলে যেত। আমার স্ত্রী পুতুলের জীবনে যে ভৌতিক ঘটনাটা ঘটেছিল, সেই ভৌতিক ঘটনার জন্য আমার স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারত। হ্যাঁ, সেই ভূতের কবল থেকে তোদের জেঠিমাকে কি করে বাঁচিয়ে আনলাম তবে শোন তোরা। সময়টা ছিল পৌষ মাস। পৌষ সংক্রান্তি উৎসবের জন্য আমাদের কালীগঞ্জ গ্রামের শেষ প্রান্তে জোড়া কালীতলা বলে একটা মাঠ ছিল।
সেই মাঠে খুব বড় করে মেলা বসতো, পৌষ পার্বণের মেলা। সেই মেলায় আমি, তোদের জেঠিমা আর আমাদের ছেলে টুকাই তিনজনে যেতাম প্রত্যেকবার। সেবার অবশ্য আমাদের গ্রামে জোড়া কালীতলার মাঠে পৌষ পার্বণের মেলায় আমাদের তিনজনের যাওয়া হলো না। কারণ পৌষ সংক্রান্তির আগের দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল। আমার মা সেই দিন বাড়িতে সন্ধেবেলা খুব ছোট করে লক্ষ্মী পুজোর আয়োজন করেছিল। সেই দিন লক্ষ্মী পুজোর দিন আমার স্ত্রী পুতুল সারা বাড়িতে খুব সুন্দর করে আলপনা দিয়েছিল। সেই সঙ্গে পুজোর জন্য নানা ধরনের ভোগ প্রসাদ রান্না করেছিল নিজের হাতে। খিচুড়ি, আলুর দম, আমসত্ত্ব চাটনি, পায়েস, মুরগি, নারকোল নাড়ু, আরো কত কি নানা ধরনের খাবারের জিনিস আয়োজন করেছিল আমার মা আর স্ত্রী মিলে। এরপর সারাদিন ধরে পুজোর নানা ধরনের কাজ করার পর সন্ধে হতেই পুরোহিত মশাই আসে। তারপর ঠাকুর মশাইয়ের পুজো শেষ হতেই পুতুল খুব সুন্দর করে লক্ষ্মীর পাঁচালি পরে। এরপর সম্পূর্ণ পুজো শেষ হতেই পুরোহিত মশাই চলে যাওয়ার পর ও ঠাকুরের ভোগ নিবেদনের পর্ব শেষ হলেই মা প্রত্যেকটা শাল পাতার প্লেটে লক্ষ্মী পুজোর প্রসাদ গোছাতে গোছাতে পুতুলকে বলে, বৌমা, আমি প্রসাদগুলো গুছিয়ে দিচ্ছি, তুমি একটু পাড়ায় বাড়িগুলোতে দিয়ে আসবে। হ্যাঁ মা, এ কি এমন কঠিন কাজ? আপনি সমস্ত প্রসাদ শালপাতায় গুছিয়ে গুছিয়ে দিন, আমি দিয়ে আসছি বাড়ি গিয়ে। এরপর মা শালপাতার প্রত্যেকটা প্লেটে প্রসাদ গুছিয়ে দিতেই ও আমাদের পাড়ার বাড়িগুলোতে প্রসাদ দিতে বেরোয়। বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর পুতুল ফিরছে না দেখে মা বাড়ির দাওয়ায় বসে বাড়ির সদর দরজার দিকে তাকিয়ে আমাকে বলে, প্রবীর, এত রাত হয়ে গেল, বৌমা প্রসাদ দিয়ে এখনো বাড়ি ফিরছে না কেন বলতো? এতক্ষণ কি করছে বাইরে সেই শীতের রাতে? এতক্ষণ এই শীতের রাতে বাইরে কি করছে বলতো? আমি তখন সবে পুজো করে বাড়ি ঢুকেছি। পৌষ সংক্রান্তির লক্ষ্মী পুজোর জন্য গ্রামের আরো কয়েকটা বাড়িতে সেদিন লক্ষ্মী পুজো ছিল। আমি বাড়ি ঢুকে কুয়োতলায় পা ধুতে ধুতে মাকে বলি, হ্যাঁ দেখো, হয়তো পাড়ার কারোর সঙ্গে দেখা হয়েছে, হয়তো গল্প করতে দাঁড়িয়ে গেছে। তুমি তো তোমার বৌমার স্বভাব জানোই, পাড়ায় কোনো বউয়ের সঙ্গে দেখা হলে গল্প করতে দাঁড়িয়ে যায়, আর একবার তার সঙ্গে গল্প করতে শুরু করে দিলে তার আর বাড়ি ফেরার হুঁশ থাকে না। মাকে এই কথা বলতে বলতে যখন কুয়োতলায় দাঁড়িয়ে পা ধুচ্ছি, সেই সময় হঠাৎ বাড়ির বাইরে থেকে একটা ডাক শুনতে পেলাম। প্রবীর, এই প্রবীর, বাড়ি আছিস নাকি? তাড়াতাড়ি একটু বাইরে আয়, দেখে যা তোর স্ত্রীর কি অবস্থা হয়েছে। বাড়ির বাইরে থেকে ওই কথা শুনে আমি আর মা হন্তদন্ত হয়ে বাড়ির বাইরে আসতেই দেখি আমার বন্ধু রবিনের কাকা দাঁড়িয়ে আছে, আর তার পাশে
দুটো বউ আমার বউকে ধরে দাঁড়িয়ে আছে। ও তখন অজ্ঞান। পুতুলকে অজ্ঞান অবস্থায় দেখে আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম। আর রবিনের কাকা নরেন খুড়োকে জিজ্ঞাসা করলাম, কাকা, এ পুতুলের এইরকম অবস্থা হলো কি করে? ও তো প্রসাদ দিতে গিয়েছিল পাড়ার বাড়িগুলোতে, এমন কি করে হলো? জানি না রে প্রবীর, বৌমার এরকম অবস্থা কি করে হলো। আমি একটু আগে দত্তবাড়ির পুকুরের ওই পাড়ে তোর যে মেজো কাকার বাড়িটা আছে না, ওই বাড়ির সামনে রাস্তাটা ধরে বাড়ি ফিরছিলাম। জোড়া কালীতলার মাঠে মেলা দেখে হঠাৎ দেখি হাতে ধরা লণ্ঠনের হলুদ আলোয় তোর মেজো কাকার বাড়ির একতলায় খোলা যে বারান্দাটা আছে না, সেখানে কি একটা মানুষের মতো শুয়ে আছে। বারান্দায় মানুষের মতো শুয়ে থাকতে দেখে আমার মনে কেমন একটা সন্দেহ হয়, এবং আমি তখন তোর মেজো কাকার বাড়ির সামনে যেতেই যা দেখি তা হলো বৌমা অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর মুখ থেকে সাদা গ্যাজলা বেরোচ্ছে। আমি বৌমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে খুব ভয় পেয়ে যাই, আর সঙ্গে সঙ্গে ছুটে বাড়িতে গিয়ে রবিনের বউ আর আমার ছেলের বউ এদেরকে ডেকে এনে তোর বউকে ধরাধরি করে বাড়িতে দিতে এলাম। দেখ দেখ তোর বউয়ের কি হলো আবার। এরপর আমি আর মা পুতুলকে ধরাধরি করে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর মা পুতুলের চোখে মুখে জলের ছিটা দিতেই পুতুলের জ্ঞানটা ফিরল ঠিকই, কিন্তু ও আমাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কোনো কথাই বলতে পারল না। শুধু ফ্যাল ফ্যাল করে আমাদের দুজনের মুখের দিকে তাকিয়ে থাকলো। এর বেশ কিছুক্ষণ পর পুতুল কিছুটা সুস্থ হতেই মা ওকে জিজ্ঞাসা করলো, বৌমা, ও বৌমা, তোমার এমন কি হয়েছিল যে প্রদীপদের মেজো কাকার বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে? মা, মেজো কাকাদের পাশের বাড়ির মনোজ জেঠুদের বাড়ি থেকে যখন প্রসাদ দিয়ে ফিরছি, ওই বাড়ির রাস্তার সামনে দিয়ে তখন ওই বাড়ির একতলার বারান্দায় হঠাৎ আমার চোখ যায়। চোখ যেতেই আমি দেখি মেজো কাকাদের দুতলার বাড়ির একতলার অন্ধকার বারান্দায় একটা লাল পাড় সাদা শাড়ি পরা বউ দাঁড়িয়ে আছে এবং আমাকে হাত নেড়ে নেড়ে ডাকছে সমানে, আর বলছে, কিরে বউ, আমাকে লক্ষ্মী পুজোর প্রসাদ দিবি না? আমার যে খুব প্রসাদ খেতে ইচ্ছা করছে, দে দে দে। বউটাকে ওইভাবে অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে আর আমাকে ডাকতে দেখে আমি দাঁড়িয়ে পড়ি আর বউটাকে দেখার চেষ্টা করি, কিন্তু অন্ধকার থাকার জন্য বউটার মুখ আমি ঠিক মতো দেখতে পেলাম না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বউটা আবার বলে ওঠে, কি গো বউ, আমাকে প্রসাদ দেবে না? দাঁড়িয়ে কেন? আমার কাছে আসো বলছি, আসো। আমি তখন বউটার কথা শুনে ওর দিকে এগিয়ে যাই প্রসাদ দেওয়ার জন্য। এরপর আমি বউটার হাতে যেই প্রসাদ দিতে যাব, হঠাৎ আমার চোখ যায় বউটার পায়ের দিকে। বউটার পায়ের দিকে চোখ যেতেই আমি যা দেখি, হাতে ধরা লণ্ঠনের আলোয়। কি দেখলে বৌমা? বলো বলো আমাকে। আমি দেখি মা, বউটার পা যেন মাটিতে স্পর্শ করে নেই, যেন বাতাসে ভাসছে। এইরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি সঙ্গে সঙ্গে বউটার দিকে তাকাতেই যা দেখি, তা হলো একটা অর্ধেক পোড়া মতো বউ বাতাসে ভাসছে আর লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। এইরকম ভয়ঙ্কর পৈশাচিক দৃশ্য দেখে আমি সঙ্গে সঙ্গে তখনই জ্ঞান হারাই ওইখানে। পুতুলের মুখ থেকে এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে মায়ের মুখটা যেন ভয় ফ্যাকাশে হয়ে গেল।
মা সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে গঙ্গা জলের বোতলটা এনে ওর গায়ে জলের ছিটা দিতে থাকে আর বলতে থাকে, ঠাকুর ঠাকুর তুমি দেখো তার নজর যেন আমার বৌমার উপর না পড়ে। সে যে এখনো পর্যন্ত ওই বাড়িতেই আছে। মা, কার নজর পুতুলের উপর না পড়ে? তুমি কি বলছো কি? আমার এই কথা শুনে মা কিন্তু কিছুই বলল না। ঠাকুরের পায়ের ফুল পুতুলের গায়ে মাথায় বুলিয়ে আর গঙ্গা জল ছিটিয়ে ঘরে চলে গেল আমার কোনো প্রশ্নের জবাব না দিয়ে। এরপর আমরা বাড়ির সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে গিয়ে একটা অস্বস্তিতে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমার হঠাৎ চোখ পড়ে পায়ের দিকে। পায়ের দিকে চোখ পড়তেই আমি দেখি ঘরের কুলুঙ্গিতে জ্বলা হালকা লণ্ঠনের আলোয় একটা লাল পাড় সাদা শাড়ি পরা সুন্দরী মতো বউ দাঁড়িয়ে আছে, আর তার কোমর ছাড়ানো কোঁকড়া কোঁকড়া লম্বা মেঘের মতো চুল, দুই হাতে মোটা মোটা শাঁখা পলা পরা আর সিঁথি ভর্তি লাল সিঁদুর ও কপালে লাল সিঁদুরের বড় টিপ। বউটা পায়ের দিকে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু সমানে মুখে হোম হোম করে আওয়াজ করে ফুঁসছে আর লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে পুতুলের দিকে। সেই বউটাকে পুতুলের দিকে ওইভাবে লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতে দেখে আমার বুকের ভিতরটা মুহূর্তের মধ্যে ভয়ে চ্যাত করে ওঠে এবং আমি জিজ্ঞাসা করি বউটাকে, এই এই তুমি কে? বন্ধ ঘরের মধ্যে তুমি ঢুকলে কি করে? আমার প্রশ্ন শুনে বউটা আমার দিকে এবার লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকায়। তারপর একটা রহস্যের শয়তানি হাসি হেসে ধোয়ার মতো কুণ্ডুলি পাকিয়ে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে যায়। অচেনা বউটাকে ওইভাবে মিলিয়ে যেতে দেখে আমার বুকের ভেতর থেকে একটা হিম শীতল রক্তস্রোত যেন বয়ে যায় ভয়, এবং আমি ভাবতে থাকি ওই অচেনা বউটা পুতুলের দিকে ওই রকম ভাবে তাকিয়েছিল কেন? ওই বউটা কি পুতুলের কোনো ক্ষতি করবে? পুতুলের সঙ্গে এই ঘটনার দুদিন পর একদিন আমি সন্ধেবেলা বসে মায়ের সঙ্গে গল্প করছি, আর পুতুল রান্নাঘরে আমাদের বাড়ির সবার জন্য সন্ধেবেলা জল খাবারে একটু আলুর চপ আর বেগুনি বানাচ্ছিল। আর আমার 6 বছরের টুকাই তখন ওর ঘরে বসে পড়াশোনা করছিল। আমি যখন মায়ের সঙ্গে গল্প করতে ব্যস্ত, হঠাৎ পাশের ঘর থেকে
টুকাইয়ের জোরে চিৎকার করার আওয়াজ পাই। বাবা, বাবা এদিকে তাড়াতাড়ি এসো, দেখে যাও ওটা কি ঝুলছে গাছ থেকে। টুকাইয়ের চিৎকার শুনে আমি আর মা সঙ্গে সঙ্গে পাশের ঘরে ছুটে যেতেই যা দেখি তা হলো টুকাইয়ের ঘরে পড়ার টেবিলের সামনে একটা জানলা আছে। ওই জানলা দিয়ে আমাদের বাড়ির পেছনে যে বিরাট বড় একটা বাঁশ বাগান আছে সেটা দেখা যায়। আমি আর মা দেখি টুকাই ওই পড়ার টেবিলের জানলার দিকে ফিরে চোখে হাত দিয়ে জোরে জোরে চিৎকার করছে আর বলছে, বাবা, বাবা এদিকে তাড়াতাড়ি আসো, দেখে যাও ওটা কি ঝুলছে গাছ থেকে। টুকাইকে জানলার দিকে ফিরে চোখে চাপা দিয়ে চিৎকার করতে দেখে আমি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলি, বাবা তোর কি হয়েছে, এইভাবে চিৎকার করছিস কেন? ও তখন আমাকে দেখে সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আর বলে, বাবা, বাবা দেখো ওই বাঁশবাগানের ওই পেয়ারা গাছের ডাল থেকে মায়ের একটা কাটা মুন্ডু ঝুলছে। ওর ওই অদ্ভুত ধরনের কথা শুনে সঙ্গে সঙ্গে জানলার দিকে তাকাই, কিন্তু পেয়ারা গাছে কোনো মুন্ডু ঝুলতে না দেখে ওকে বলি, বাবা কোথায় কাটা মুন্ডু ঝুলছে? কারুর তো মুন্ডু ঝুলছে না, ভালো করে দেখ। আমার ওই কথা শুনে টুকাই তখন ধীরে ধীরে জানলার দিকে তাকায় আর তারপর আমার দিকে তাকিয়ে জানলার বাইরের ওই পেয়ারা গাছের দিকে অঙ্গুলি নির্দেশ করে অবাক ভাবে বলে ওঠে, বাবা আমি সত্যি সত্যি একটু আগে ওই পেয়ারা গাছের ডালে মায়ের কাটা মুন্ডু ঝুলতে দেখেছি। শুধু শুধু মায়ের কাটা মুন্ডু ঝুলতে দেখিনি, মা আমাকে এসে এসে বলছে, কিরে টুকাই, এইদিকে আয়, তোর সঙ্গে আমি খেলা করবো। টুকাই আয়। ইতিমধ্যেই পুতুল কখন যে ঘরে এসে দাঁড়িয়েছে আমাদের অলক্ষ্যে আমি আর মা সেটা খেয়ালই করিনি। টুকাইয়ের ওই কথা শুনে পুতুল যেন একটু ঝাঁঝালো গলায় টুকাইকে বলে ওঠে, তোর কি এই বয়সে চোখটা গেছে টুকাই? তুই পেয়ারা গাছের ডালে আমার কাটা মুন্ডু ঝুলতে দেখেছিস? বাজে কথা বলার জায়গা পাস না? পুতুলের ওই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে ওর দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা ভয়ে ছাট করে ওঠে। আমি দেখি পুতুল কেমন যেন একটা সাপদের দৃষ্টি দিয়ে টুকাইয়ের দিকে তাকিয়ে আছে। পুতুলের সেই দৃষ্টি দেখে আমার খুব একটা ভালো লাগলো না। মনে হলো যেন ওর এই ক্ষিপ্ত লোলুপ দৃষ্টি দিয়ে টুকাইকে যেন মেরেই ফেলবে এক্ষুনি। পুতুলকে ওইভাবে টুকাইয়ের দিকে তাকিয়ে থাকতে দেখে
আমি তখন বলি, এই পুতুল, তুমি যে কাজ করছিলে গিয়ে সেটা করো, আমি বরং টুকাইকে সামাল দিচ্ছি। আমার এই কথা শুনে ও সঙ্গে সঙ্গে ওর ওই ক্ষিপ্ত লোলুপ জ্বলন্ত দৃষ্টি দিয়ে আমার দিকে তাকায় এক মুহূর্তের জন্য, তারপর ঘর থেকে বেরিয়ে চলে যায়। ও যখন ঘর থেকে বেরোচ্ছিল হঠাৎ ওর পায়ের দিকে নজর পড়তেই আমি কি দেখি জানিস? দেখি ওর পায়ের নখগুলো অদ্ভুত ভাবে বড় বড় আর কালো কালো হয়ে গেছে। সেই সঙ্গে ওর পায়ের পাতাটা উল্টো দিকে ঘোরানো। হ্যাঁ, এইরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি মনে মনে বলি, আমি পুতুলের কি ভয়ঙ্কর পৈশাচিক রূপ দেখলাম। হ্যাঁ ঈশ্বর, এ কি দেখালে তুমি? ওর মধ্যে কি সত্যি সত্যি কোনো অশরীরী প্রেতাত্মা প্রবেশ করেছে? আর আর ওর গলাটা কেমন খ্যানখ্যানে লাগলো না? হ্যাঁ, এরপর পুতুল ঘর থেকে বেরিয়ে যেতেই আমি সঙ্গে সঙ্গে টুকাইয়ের পড়ার টেবিলের সামনের জানলাটা বন্ধ করে দিতে যাব। ওমা, দেখি গতকাল রাতে দেখা সেই বউটা ওই পেয়ারা গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছি, আর আমার দিকে তাকিয়ে কেমন যেন একটা গা শিরশির করা হাসি আসছে। আর ওই বউটার পা দুটো গাছের ডাল থেকে লম্বা হয়ে গিয়ে মাটিতে ঠেকে রয়েছে। জানলার বাইরে এই রকম ভুতুড়ে দৃশ্য দেখে আমি তো সঙ্গে সঙ্গে জানলাটা বন্ধ করে দিয়ে টুকাইয়ের পাশে বসে ওকে নানা ধরনের হাসির গল্প টল্প বলে বলিয়ে রাখার চেষ্টা করি। এরপর রাতে খাওয়া দাওয়ার সময় পুতুলের মধ্যে একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করি, যা মোটেই স্বাভাবিক মানুষের মতো নয়। আমি আর পুতুল রান্নাঘরে বসে খাচ্ছি, হঠাৎ খেতে খেতে আমার চোখ পড়ে পুতুলের দিকে। ওর দিকে চোখ পড়তেই আমি দেখি ও যেন খাবারগুলো গোগ্রাসে খাচ্ছে। ওর ওই গোগ্রাসে খাওয়া দেখে মনে হচ্ছে যেন কতদিন কত বছর কিচ্ছু খায়নি। ওর এই অদ্ভুত ধরনের গোগ্রাসে খাওয়া দেখে আমি একটু ভয়ে থতমত খেয়ে গিয়ে জিজ্ঞাসা করি ওকে, কি গো, তুমি এইভাবে তাড়াতাড়ি খাচ্ছ কেন? এতে তো তোমার গলায় আটকে যাবে। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। তুমি খাচ্ছ, খাও না মন দিয়ে। আমার খাওয়ার দিকে তাকানোর কি আছে তোমার? এই কথা বলে ও আবার গোগ্রাসে খেতে শুরু করলো। আমার স্ত্রী যখন আমার দিকে তাকিয়ে এই কথাগুলো বলছিল, আমি তখন ওর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখের মণি দুটো যেন অদ্ভুত ভাবে জ্বলছে, আর সেই সঙ্গে মণি দুটো ঘুরছে বন 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 করে। আর ওর ওই ঠান্ডা গলায় বলা কথাগুলো শুনে আমার হাতের লোমগুলো যেন
ভয় খাড়া হয়ে গেল। এরপর আমি ওর সঙ্গে আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে শুয়ে পড়ি। কারণ পরদিন গ্রামের একটা বাড়িতে নারায়ণ পুজো ছিল বলে সকাল সকাল উঠতে হতো, তাই তাড়াতাড়ি শুয়ে পড়া। তারপর দিন সকালে উঠে তাড়াতাড়ি করে স্নান সেরে নিয়ে চা খেয়ে যে বাড়িতে নারায়ণ পুজো ছিল সেই বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে যখন হাঁটছি, হঠাৎ মনোজ জেঠুর গলার আওয়াজ পাই পিছন দিক থেকে। প্রদীপ, প্রদীপ, কোথায় যাস? একটু দাঁড়া, তোর সঙ্গে একটু কথা আছে। মনোজ জেঠুর গলা পেতেই আমি তো থমকে দাঁড়িয়ে পড়ি আর পিছন ফিরে জিজ্ঞাসা করি, কি হয়েছে মনোজ জেঠু? আমাকে তুমি ডাকছিলে? আমাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়তে দেখে মনোজ জেঠু ছুটতে ছুটতে আসে আর বলে, প্রদীপ, প্রদীপ, তোর সঙ্গে একটা কথা আছে জরুরি। তোর কি শোনার সময় আছে? কি জরুরি কথা জেঠু, বলো আমাকে। আমার এখনো আধ ঘন্টার মতো সময় হাতে আছে, বলো। জানিস প্রদীপ, গতকাল রাতে আমার ঘুম আসছিল না বলে আমি ছাদে উঠে পায়চারি করছিলাম। তখন বেশ অনেকটাই রাত, ওই ধর রাত ওই 1:30 কি 2 হবে। আমি ছাদে পায়চারি করতে করতে ছাদের কার্নিশের ধারে যাই, আর ওখানটায় যেতেই আমার চোখ যায় তোর মেজ জেঠুর বাড়ির একতলার বারান্দাটার দিকে। দেখতে পাই আকাশে ভাঙা চাঁদের মরা আলোয় তোর মেজ জেঠুর বাড়ির একতলার বারান্দায় সিঁড়ির ধাপের ওপর তোর বউ পুতুল বসে রয়েছে। আর কি দেখলাম জানিস? এক অদৃশ্য কার সঙ্গে যেন হেসে খেলে কথা কইছে, আর সেই অদৃশ্য যার সঙ্গে হেসে খেলে কথা বলছে সে যেন ওকে তোর বউয়ের অনেক দিনের পরিচিত কেউ, সেই রকম ভাবে কথা কইছে। মাঝরাতে তোর মেজ কাকার বাড়ির সামনে তোর বউকে ওইভাবে অদ্ভুত আচার আচরণ করতে দেখে আমি খানিকটা অবাক হয়ে যাই। বলি যে ও কার সঙ্গে এত মাঝরাতে এসে এখানে গল্প করছে, কাউকেই তো দেখতে পাচ্ছি না। ছাদ থেকে দৃশ্য দেখে আমি সঙ্গে সঙ্গে নিচে যাই, দরজা খুলে তোর মেজ জেঠুর বাড়ির সামনে যাই জিজ্ঞাসা করবো বলে তোর বউকে যে কার সঙ্গে গল্প করার জন্য নিজের বাড়ি ছেড়ে এই এত মাঝরাতে এই বাড়ির সামনে এসেছে। কিন্তু তোর তোর মেজ কাকার বাড়ির সামনে যেতেই তোর বউকে আর দেখতে পাই না। তোর বউকে ওখানে দেখতে না পেয়ে আমি খানিকটা অবাক হয়ে যাই, বুঝলি। মনে মনে বলি, এই 2-3 মিনিটের মধ্যেই বৌমা কোথায় গেল। এরপর আমি এই কথা ভাবতে ভাবতে বাড়ি চলে আসি। জেঠু, গতকাল রাতে তুমি সত্যি সত্যি পুতুলকে আমার মেজ জেঠুর বাড়ির সামনে দেখেছ অদৃশ্য কারোর সঙ্গে কথা বলতে? হ্যাঁ রে প্রদীপ, হ্যাঁ, আমি সত্যি সত্যি বৌমাকে তোর মেজ কাকার বাড়ির সামনে অদৃশ্য কারোর সঙ্গে গল্প করতে দেখেছি গতকাল রাতে। তুই বিশ্বাস কর। আমি মনোজ জেঠুর কথায় আর কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম পুতুলকে আবার নিশীতে ডাকেনি তো কাল রাতে, বা ওর ওপর অশরীরী কারুর কোনো নজর পড়েনি তো। হ্যাঁ, এই কথা ভাবতে ভাবতে পুজো বাড়িতে যাই। তারপর সেই বাড়ি থেকে পুজো করে বাড়ি ফিরতে ফিরতে তা প্রায় বেলা 1-1:30 বেজে যায়।
বাড়ির সদর দরজা পেরিয়ে যখন উঠোনে পা দিয়েছি, দেখি মা দাওয়ার উপর অজ্ঞান হয়ে পড়ে আছি, আর পুতুল কাঁদতে কাঁদতে মায়ের চোখে মুখে জলের ছেটা দিয়ে মায়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। মাকে অজ্ঞান অবস্থায় দাওয়ায় পড়ে থাকতে দেখে আমি সঙ্গে সঙ্গে ছুটে যাই এবং কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করি পুতুলকে, কি গো, কি গো, মায়ের মায়ের কি হয়েছে? মা মা অজ্ঞান হয়ে গেল কি করে? কি গো, বলো মায়ের কি হয়েছে? আমি রান্নাঘর থেকে রান্না করে বেরিয়ে এসে দেখি মা দাওয়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। কি করেছে অজ্ঞান হয়ে গেছে জানিও না। ইতিমধ্যেই আমাদের দুজনের স্বামী স্ত্রীর কথার মাঝে মা যে কখন চোখ খুলে তাকিয়েছে খেয়ালই করিনি। মায়ের কথা কানে যেতে হুঁশ ফেরে, আর তাকিয়ে দেখি মায়ের জ্ঞান ফিরেছে আর বলছে, প্রদীপ, বাড়ি এসেছিস? হ্যাঁ মা, আমি তো এই বাড়ি ফিরলাম। তা তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কি করে? বাবা, আমাকে ঘরে নিয়ে চল, আমি আমি সব বলছি তোকে। এরপর আমি আর পুতুল মিলে মাকে ধরাধরি করে মায়ের ঘরে নিয়ে গিয়ে মাকে শুইয়ে দিই, আর পুতুলকে বলি, যাও তো মায়ের জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এসো, যাও। আমার কথা শুনে পুতুল রান্নাঘরে মায়ের জন্য দুধ আনতে গেল। পুতুলকে রান্নাঘরে চলে যেতে দেখে মা আমাকে বলল, বাবু, আমার মনে হচ্ছে বৌমার উপর অশরীরী কোনো অতৃপ্ত আত্মার বা প্রেতের নজর পড়েছে। বৌমাকে আমার ভালো ঠেকছে না। কেন মা, হঠাৎ তুমি পুতুলের সম্পর্কে এই কথা বলছো? কিছু কি হয়েছে তোমার সঙ্গে? বা তুমি ওর মধ্যে অস্বাভাবিক কোনো আচরণ লক্ষ্য করেছো নাকি এই কদিনের মধ্যে? বাবু, তুই আজ পুজো করতে বেরিয়ে যাওয়ায় আমি প্রতিদিনকার মতো স্নান করে উঠে ঠাকুর ঘরে গিয়ে পুজো করে পুজো সেরে বেরিয়ে আসার পর রান্নাঘরে দেখতে যাই বৌমার রান্না কত দূরে এগোলো। কিন্তু রান্নাঘরের ভেতর ঢুকে দেখি আনাজপত্র সব কাটা, জ্বলন্ত উনুনে মাংস ফুটছে, রান্নাঘরের জিনিসপত্র এই দিক ওই দিক ছড়ানো, কিন্তু বৌমাকে রান্নাঘরের কোথাও দেখতে পাই না। বৌমাকে রান্নাঘরের ভিতর দেখতে না পেয়ে আমি ভাবি বাইরে উঠোনে হয়তো বৌমা আছে। আমি তখন বৌমা বৌমা করে ডাকতে যেই রান্নাঘর থেকে বেরোতে যাব, হঠাৎ হঠাৎ আমার রান্নাঘরে কড়ি বর্গার দিকে চোখ যেতেই আমি যা দেখি বাবু। এই পর্যন্ত বলে মা আমাকে ভয়ে জড়িয়ে ধরল। আমিও তখন মাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলাম, কি দেখো মা, কি দেখলে? বাবু বাবু আমি দেখি বৌমা রান্নাঘরের কড়ি বর্গা ধরে বাতাসে ভর দিয়ে বাচ্চাদের মতো হামাগুড়ি দিচ্ছে, আর একটা হাত লম্বা করে জ্বলন্ত উনুনের ফুটন্ত মাংসের কড়া থেকে একটা একটা করে ওই গরম মাংসের পিস তুলে তুলে খাচ্ছে, কচমচ করে চিবিয়ে চিবিয়ে। আমি বৌমার ওই ভয়ানক বিভৎস
পৈশাচিক রূপ দেখে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করি, ও ও ও ও বৌমা, তোমার তোমার কি 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 অবস্থা? হলো হলো কি করে? হ্যাঁ, আমার প্রশ্ন শুনে বৌমা আমার দিকে যখন তাকায়, আমি বৌমার মুখ দেখে খুব ভয় পেয়ে যাই। দেখি বৌমার চোখের মণি দুটো লাল আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। ওর ওই লম্বা চুলগুলো হাওয়ায় এলোমেলো ভাবে উড়ছে। পেছন দিকে কানগুলো অস্বাভাবিক রকমের বড় হয়ে গেছে। ওর মুখের দুই পাশ থেকে দুটো সদন্ত দেখা যাচ্ছে। হাতের নখগুলো অস্বাভাবিক রকমের বড়, কালো, লম্বা লম্বা। সে এক বীভৎস চেহারা বৌমার। বাবা, তখন জানিস বাবু, আমার প্রশ্ন শুনে বৌমা আমার দিকে তাকায় এবং জ্বলন্ত উনুনে ফুটন্ত মাংসের কড়া থেকে একটা মাংস তুলে নিয়ে ওই মাংসটা আমার দিকে দেখিয়ে খিক খিক করে হেসে বলে, এই বুড়ি বুড়ি, মাংস খাবি? এই দেখ, আমি মাংস খাচ্ছি। কিরে, মাংস খাবি? এই কথা বলে বৌমা ওই মাংসটা মুখে নিয়ে চিবোতে থাকে আর আর থু থু করে সারা রান্নাঘরে ফেলতে থাকে। আমি আমি বৌমার ওই ভয়ঙ্কর পৈশাচিক রূপ দেখে সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেরিয়ে আসি। কাঁপতে কাঁপতে তারপর দাওয়ায় অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হওয়ার আগে দেখি বৌমা রান্নাঘরে জ্বলন্ত উনুনের চারপাশে বাতাসে ভর দিয়ে শোঁ শোঁ করে ঘুরছে আর কড়া থেকে ওই গরম মাংস তুলে তুলে খাচ্ছে আর মনের আনন্দে হি 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 করে হাসছে। মায়ের মুখ থেকে পুতুলের সম্পর্কে এই ভয়ঙ্কর কথা জানতে পেরে আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। আর ভাবি, পুতুলের ওপর কোনো অশরীরী প্রেতাত্মার নজর পড়ল কি? আমি যখন এই কথা মনে মনে ভাবছি, মা বলে ওঠে আমার পাশ থেকে, বাবু, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? কি কথা মা, বলো। আমি কিছু মনে করব না, বলো। বাবু, আমার মনে হচ্ছে বৌমার উপর ওই মালিনীর নজর পড়েছে। মা, এই মালিনী কে? আর মালিনী তোমার বৌমার উপর নজর পড়েছে মানে ঠিক ব্যাপারটা বুঝলাম না তো, বুঝিয়ে বলো তো একটু আমাকে। মালিনী হলো তোর মেজো কাকার বউ। আজ থেকে 15 বছর আগে একটা মর্মান্তিক দুর্ঘটনায় সে মারা গেছে। দুর্গা পুজোর পর যে লক্ষ্মী পুজোটা পড়ে, সেই দিনই মালিনী মারা যায়। কিভাবে মা, একটু বলো না। তবে শোন, তুই তখন জন্মাসনি বাবু। আজ থেকে 15 বছর আগে তোর মেজো কাকার সবে সবে বিয়ে হয়েছে। মালিনীর সঙ্গে ওরা দুজন এই গ্রামেই, এই বাড়িতেই থাকতো। তোর মেজো কাকার আর মালিনীর প্রথম বিয়ের বছর বলে তোর মেজো কাকিমা মালিনী বাড়িতে বড় করে লক্ষ্মী পুজোর আয়োজন করে এবং আমাদের বাড়ির সবাইকে আর গ্রামের সবাইকে লক্ষ্মী পুজোর দিন নেমন্তন্ন করে। লক্ষ্মী পুজোর দিন সকাল থেকেই তোর মেজো কাকার বাড়িতে নিমন্ত্রণ ছিল।
আমি সেখানে পুজোর কাজ করতে সকাল সকাল স্নান করে চলে যাই। এরপর সকাল থেকে পুজোর কাজ করার পর সন্ধেবেলা ঠাকুর মশাই পুজো করতে আসার আগে আমি বাড়িতে আসি একটু, ওই একটুখানি হাত মুখ ধুতে আর শাড়িটা পরিবর্তন করতে বাড়ি আসি। তারপর যথারীতি মুখ ধুয়ে শাড়ি পরিবর্তন করে তোর মেজো কাকার বাড়িতে যাই। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে প্রায় তোর মেজো কাকার বাড়ির একটু আগে যে পুকুরটা পড়ে, সেই পুকুরের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ তোর মেজো কাকার বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পাই তোর মেজো কাকার। ওরে ওরে, কে আছিস? আমার স্ত্রীকে বাঁচা, ও যে জ্বলে পুড়ে গেল। তোর মেজো কাকার চিৎকার চেঁচামেচি শুনে আমি সঙ্গে সঙ্গে ছুটে যাই, আর বাড়ির কাছে আসতেই দেখি বাড়ির সামনে আমাদের পাড়ার কিছু লোক দাঁড়িয়ে আছে আর চিৎকার করছে। আমি তখন ওদেরকে সরিয়ে ছুটে বাড়ির ভিতর ঢুকে রান্নাঘরের সামনে যেতেই দেখি রান্নাঘরের ভেতর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, সঙ্গে মালিনীর চিৎকারের আওয়াজ ভেসে আসছে। এই কথা বলতে বলতে মালিনী সমানে ওই জ্বলন্ত অগ্নিদগ্ধ শরীর নিয়ে রান্নাঘরের ভিতর ছোটাছুটি করছে আর বাঁচার জন্য সবার কাছে কাকুতি মিনতি করছে। এরপর বাড়ির সবাই মিলে মালিনীর গায়ে জল ঢালে এবং আগুন নেভে। তখন আর কিছু করার থাকলো না, তখন মালিনীর শরীরে আর প্রাণ নেই। মালিনীর ওই অবস্থা দেখে আমি তোর মেজো কাকাকে জিজ্ঞাসা করি, আচ্ছা দাদা, মালিনীর গায়ে আগুন লাগলো কি করে? আমার কথা শুনে তোর মেজো কাকা মুখটা না সঙ্গে সঙ্গে ভয়ে ফ্যাকাশে হয়ে যায়, বলে, জানি না বৌদি, জানি না কি করে মালিনীর গায়ে আগুন লাগলো। কারণ যখন ঘটনাটা ঘটে আমি ঠাকুর মশাইকে আনতে গিয়েছিলাম। ঠাকুর মশাইকে নিয়ে ফিরে এসে দেখি মালিনীর সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে। তোর মেজো কাকার মুখ থেকে এই ঘটনা শুনে আমার খুব একটা বিশ্বাস হলো না, কারণ আমার মনে হতে লাগলো ও কিছু লুকিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। মালিনীর মৃত্যুর 2 মাস পর তোর মেজো কাকা রাতারাতি ওই বাড়ি ছেড়ে কলকাতায় চলে যায়, আর ওই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। কিন্তু তোর মেজো কাকা ওই বাড়ি ছেড়ে যাওয়ার পর পাড়ার কিছু কিছু লোক এসে আমাকে ওই বাড়ির সম্পর্কে কিছু অস্বাভাবিক আর অদ্ভুত কথা বলতে লাগলো। একদিন দুপুরবেলা খেয়ে উঠে তোর মেজো কাকার বাড়ির একটু আগে যে পুকুরটা আছে, ওই পুকুরে দুপুরের কটা এঁটো বাসন নিয়ে মাছতে যাই। তখন দেখি ওই পুকুরে মনোজ জেঠুর বউ প্রতিমা বাসন মাজছে। আমি আর ও তখন বাসন মাজতে মাজতে পুকুর পাড়ে বসে গল্প করছি। প্রতিমা তখন হঠাৎ করে তোর মেজো কাকার বাড়ির দিকে তাকিয়ে বলে ওঠে, মালা, তোকে তোর মেজো ভাসুরের ওই বাড়িটা সম্পর্কে কয়েকটা কথা বলবো, তুই বিশ্বাস করবি? কি কথা বলো তো প্রতিমা? মালা, আমার মনে হচ্ছে তোর মেজো ভাসুর মালিনীর ঠিক মতো সাধ্য শান্তির কাজ করেনি। কেন? তোমার এরকম কেন মনে হচ্ছে? জানিস মালা, 2 দিন আগে আমি রান্নাঘরে রান্না করছি রাতের জন্য। ওদের রান্নাঘরের জানলা আমাদের রান্নাঘরের জানলা মুখোমুখি। তো রান্না করতে করতে হঠাৎ আমার চোখ পড়ে ওদের রান্নাঘরের জানলার দিকে। ওদের রান্নাঘরের জানলার দরজার পাল্লাগুলো খোলা ছিল। সেই খোলা জানলার পাল্লা থেকে আমি দেখি কি মালিনী রান্নাঘরে উনুনের সামনে বসে আছে। সেই উনুনটা ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে,
আরও জ্বলন্ত উনুনের উপর একটা কড়া বসানো, এবং সেই কড়াইতে যেন কি একটা ফুটছে, এবং সেই জ্বলন্ত আগুনে ফুটন্ত কড়াইয়ে খুন্তি না ব্যবহার করে হাত দিয়ে মালিনী রান্না করছে, আর পাটা জ্বলন্ত উনুনের ভিতর ঢুকিয়ে রেখেছে, আর ওই লম্বা চুলগুলো হাওয়ায় এলোমেলো ভাবে উঠছে পিছন দিকে, আরও ওই হাত দিয়ে ফুটন্ত কড়াইয়ের ভিতর হাত নাড়তে নাড়তে একটা পৈশাচিক হাসি ভাসছে। রান্নাঘরে রান্না করতে করতে ওদের রান্নাঘরে মালিনীকে দেখতে পেয়ে আর ওর ওই ভয়ঙ্কর পৈশাচিক রূপ দেখে আমি ভয় চিৎকার করে উঠি। আমি আমার কর্তাকে ডাকি, ওগো একবার এইদিকে আসবে। আমার চিৎকার শুনে মালিনী উনুনের সামনে বসেছিল, ও ধীরে ধীরে উঠে আসে এবং ওদের রান্নাঘরের জানলার কড়া ধরে দাঁড়ায় এবং একটা গা শিরশির করা পৈশাচিক হাসি হেসে বলে আমার দিকে তাকিয়ে, ও প্রতিমা, কি রান্না করছো তুমি? এই কথা বলে ধোঁয়ার মতো কুণ্ডুলি পাখি কোথায় যে অদৃশ্য হয়ে যায় আমি দেখতে পাই না। কিন্তু ও যখন জানলার কড়া ধরে আমাকে ওই কথাগুলো বলছিল না, আমি ওর ওই ভয়ঙ্কর পৈশাচিক রূপ দেখে ভয় পেয়ে যাই। আমি দেখি ও চোখের মনি দুটো লাল আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে, সারা শরীর আগুনে পোড়া, সেই পোড়া জায়গাগুলো থেকে সাদা রস গলে গলে পড়ছে, মুখের অর্ধেক চামড়া পুড়ে গিয়ে ঝুলছে, আর সেখান থেকেও সাদা রস গলে গলে পড়ছে। হাতের নখগুলো সরু কালো কালো, সে এক বিভৎস চেহারা। তুমি যদি দেখতে না মালা, তুমি ওইখানেই হয়তো জ্ঞান হারিয়ে পড়ে যেতে। ইতিমধ্যে আমার কর্তা আমার চিৎকার শুনে রান্নাঘরে ছুটে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। ওকে আমি সব কথা খুলে বলি, কিন্তু ও আমার একটা কথা বিশ্বাস করে না, উল্টে হেসে উড়িয়ে দেয়। আমার সঙ্গে এই ঘটনা ঘটার 2-3 দিন পর আমরা দুজন বসে রাতে খাওয়া দাওয়া করছি। খেতে খেতে হঠাৎ আমার কর্তা বলে ওঠে, জানো প্রতিমা, আজ সন্ধ্যেবেলা হিরণের বাড়ির সামনে রাস্তাটা ধরে বাড়ি ফিরছিলাম। হঠাৎ হাঁটতে হাঁটতে আমার চোখ যায় হিরণের বাড়ির দোতলা বারান্দাটার দিকে। সেদিকটায় চোখ যেতেই দেখি কি একটা বউ ওদের বাড়ির দোতলা বারান্দার সামনে ঘোরাঘুরি করছে। বউটার পরনে লাল পাড় সাদা শাড়ি। অচেনা অজানা একটা বউকে হিরণের বাড়ির বারান্দায় ঘোরাঘুরি করতে দেখে আমার মনে কেমন একটা সন্দেহ হতেই ও বাড়ির সামনে আমি এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দোতলা বারান্দায় ঘোরাফেরা করা ওই বউটার উদ্দেশ্যে চিৎকার করে জিজ্ঞেস করি যে, আপনি কে? এত রাতে বোনের বাড়ির বারান্দায় কি করছেন? আমারই প্রশ্ন শুনে বউটা থমকে দাঁড়িয়ে পড়ে আর বারান্দার রেলিংটার সামনে আসে। আর সেখানে আসতেই আমার হাতে ধরা টর্চের আলোটা ওই অচেনা বউটার মুখের উপর পড়তেই আমি যে দেখি, তা হলো হিরণের বউ মালিনী দাঁড়িয়ে আছে আর লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে আমার দিকে এক ঝলক তাকিয়ে একটা শয়তানি মুচকি হাসি হেসে কোথায় যেন উধাও হয়ে যায়। হিরণের বাড়ি বারান্দায় এই ভুতুরে দৃশ্য দেখে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটে পালিয়ে আসি ঠিকই, কিন্তু আমার আরেকবার ওদের বাড়ির দিকে চোখ পড়তেই আমি দেখি মালিনী ওদের ছাদের কার্নিশে বসে পা দোলাচ্ছে আর ওই লাল জ্বলন্ত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এছাড়াও জানো প্রতিমা, ও যে ছাদের কার্নিশে পা ঝুলিয়ে বসেছিল না, ওর ওই পা দুটো, হ্যাঁ ওই পা দুটো লম্বা হয়ে গিয়ে একেবারে মাটিতে গিয়ে ঠেকেছে। এইরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি ছুটতে ছুটতে আজ বাড়ি ফিরি। হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানো প্রতিমা,
হিরেন প্রতিমার হয়তো ভালো করে কাজকর্ম করেনি। আমি প্রতিমার মুখে এই ঘটনা শোনার পর কিছু বলি না। সেই দিনকার মতো পুকুর পাড় থেকে বাসন মেজে চলে আসি। এরপর পাড়ার লোকজনদের মুখে প্রায় শুনতাম সন্ধ্যের পর থেকে তারা নাকি ওই মেজো কাকার বাড়িতে সামনে যে রাস্তাটা আছে না, সেই রাস্তা থেকে আসতে ভয় পায়। তারা নাকি ওই রাস্তা থেকে যাওয়ার সময় দেখেছে তোর মেজো কাকার বাড়ির উঠোনে একটা লাল পাড় সাদা শাড়ি পরা বউ ঘোরাফেরা করছে, বারান্দায় দাঁড়িয়েও থাকে। এছাড়া তোর মেজো কাকার বাড়ির আশেপাশে যাদের বাড়ি তাদের নাকি বলতে শুনেছি মাঝরাতে ওই বাড়ির ভিতর থেকে কার যেন কান্না আর চিৎকারের আওয়াজ শোনা যায়। এছাড়া আবার পাড়ার কেউ কেউ নাকি দেখেছে প্রায়ই মাঝরাতে ছাদের মধ্যে একটা বউ দৌড়ে বেড়াচ্ছে আর তার গায়ে দাও দাও করে আগুন জ্বলছে। পাড়ার লোকেদের মুখে এইসব কথা শোনার পর আমি তোর মেজো কাকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, যাতে মালিনীর ব্যাপারটা যদি কিছু সুরাহা করা যায়। কিন্তু দেখ, 15টা বছর কেটে গেল, তোর মেজো কাকার সাথে আমি আর যোগাযোগ করতে পারিনি। সে যে কোথায় আছে কলকাতায় কিছুই জানি না। আমার তো মাঝে মাঝে মনে হয় তোর মেজো কাকাই মালিনীর মৃত্যুর জন্য দায়ী নয় তো। ঘরে বসে যখন মায়ের মুখে মালিনীর সম্পর্কে শুনছিলাম, সেই সময় হঠাৎ বাইরে থেকে আমার ছেলে টুকাইয়ের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম। বাবা, বাবা এদিকে তাড়াতাড়ি এসো, দেখো মা কি করছে। টুকাইয়ের চিৎকার শুনে আমি আর মা তো সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। এসে দেখি ওমা, আমার স্ত্রী পুতুল আমাদের উঠোনের এক কোণে যে একটা বড় কদম গাছ ছিল, সেই কদম গাছের একটা ডালে দড়ি বাঁধছে। পুতুলকে ওই ভয়ঙ্কর কাণ্ড করতে দেখে আমি আর মা তো সঙ্গে সঙ্গে ছুটে যাই, আর আমি পুতুলকে ধরে ওর কাঁধ ধরে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করি, এই এই তুমি গলায় ফাঁস দিচ্ছ কেন? কি হয়েছে তোমার? এই কথা বলতে বলতে আমি যখন ওর ওই কাজে বাধা দিয়ে গাছতলা থেকে টেনে আনার চেষ্টা করছি, ও তখন একটা বিকট কর্কশ কণ্ঠে বিরাট চিৎকার করে বলে ওঠে, আমাকে ছাড় বলছি, আমাকে ছাড়। তোমরা আমাকে মালিনীর কাছে যেতে দেবে না? মালিনী আমাকে ডাকছে, আমাকে ওর কাছে যেতে হবে। তোমরা ওর কাছে যেতে দাও, দাও আমাকে। ওর মুখ থেকে মালিনীর নামটা শুনেই মা ভয়ে ছিটকে ওর কাছ থেকে 5 হাত দূরে সরে যায়, আর আমি হতভম্বের মতো ওর দিকে তাকিয়ে থাকি। ওর গলা থেকে যে স্বরটা বেরোচ্ছিল তাতে মনে হচ্ছিল ওর ভিতর যেন অন্য কেউ বাসা বেঁধেছে, কারণ ওর গলাটা তখন পুরোপুরি কর্কশ কণ্ঠের এক পিশাচিনীর গলার মতোই পরিবর্তিত হয়ে গিয়েছিল। আমি পুতুলের মুখ থেকে ওই কথা শুনে আর 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 ওর ওই কাণ্ড দেখে সর্বশক্তি দিয়ে ওকে টানতে টানতে ঘরে নিয়ে আসি। আমি যখন ওকে ঘরে নিয়ে আসছিলাম, ও আমার হাতে ওর ওই বড় বড় বিভৎস নখগুলো দিয়ে সমানে খিমচাচ্ছিল,
আর কর্কশ কণ্ঠে চিৎকার করে বলছিল, ছাড় বলছি, আমাকে আমাকে তোরা মালিনীর কাছে যেতে দে, ও আমাকে ডাকছে, ছাড় ছাড়। এরপর আমি তো পুতুলকে কোনো রকমের টানতে টানতে হিঁচড়াতে যখন ঘরে নিয়ে আসছি, তখন হঠাৎ আমার চোখ পড়ে আমাদের বাড়ির উঠোনে কদম গাছটার দিকে। সেদিকে তাকাতেই আমি দেখি সেই দিন রাতে দেখা লাল পাড় সাদা শাড়ি পরা বউটা কদম গাছের তলায় দাঁড়িয়ে আছে, আর একটা শয়তানি হাসি আসছে, আর পুতুলের দিকে তাকিয়ে হাত নেড়ে নেড়ে সমানে ডাকছে। আমি তৎক্ষণাৎ পুতুলকে ঘরে নিয়ে গিয়ে ওর গায়ে মাথায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দিই। তারপর ওর মাথায় আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত কালী মায়ের পায়ের ফুল দিতেই ধীরে ধীরে ও শান্ত হয়ে ঝিমিয়ে পড়ল। ওকে ঘুমিয়ে পড়তে দেখে আমি ওকে শুইয়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে আসতেই মা জিজ্ঞাসা করলো, এখন কি করবি বাবা? মালিনীর নজর যে বৌমার উপর পড়েছে, মালিনীর কবল থেকে বৌমাকে বাঁচাবি কি করে? মায়ের দিকে তাকিয়ে আমি তখন বলি, মা, আমাকে একটু ভাবতে দাও, এই বিপদ থেকে পুতুলকে কি করে বাঁচাবো। সকালের এই ঘটনার পর পুতুল সেই যে ঘুমিয়েছে, আর ওঠেওনি, খায়ওনি সারাদিন। আর কোনো অদ্ভুত অস্বাভাবিক ঘটনাও ঘটেনি বাড়িতে। কিন্তু মাঝরাতে হঠাৎ যখন আমার কল ঘরে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল, আমি ঘুম থেকে উঠে যেই বিছানা ছেড়ে কল ঘরে যেতে যাব, দেখি আমার পাশে পুতুল শুয়ে নেই, আর ওইদিকে ঘরের দরজাটাও হাট করে খোলা। আমি ঘরের দরজা খোলা দেখে ভাবি পুতুল হয়তো কল ঘরে গেছে। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও পুতুল কল ঘর থেকে ফিরছে না দেখে আমি কল ঘরে ওকে খুঁজতে যাই। কিন্তু কল ঘরেও ওকে না খুঁজে পেয়ে ঘরের দিকে ফিরে আসতে যাব, তখন দেখি বাড়ির সদর দরজাটাও হাট করে খোলা। বাড়ির সদর দরজা খোলা দেখে আমার বুকটা অজানা ভয় কেঁপে ওঠে, আর আমি সঙ্গে সঙ্গে মায়ের ঘরে গিয়ে মাকে ডাকি, আর মাকে সব কথা খুলে বলি। তারপর আমি আর মা মিলে হ্যারিকেন হাতে নিয়ে পুতুলকে খুঁজতে বেরোই। খুঁজতে খুঁজতে আমার হঠাৎ মাথায় আসে, মনোজ জেঠু বলেছিল আজ সকালে সে নাকি পুতুলকে মেজ কাকার বাড়ির সামনে কাল রাত্রিরে দেখেছিল অদৃশ্যকার সঙ্গে গল্প করতে। আচ্ছা, পুতুল ওইখানে যায়নি তো? এই কথা মাথায় আসতেই আমি সঙ্গে সঙ্গে মাকে নিয়ে মেজো কাকার বাড়ির দিকে ছুট লাগাই। আর গিয়ে দেখি এ কি, সত্যি সত্যি পুতুল মেজো কাকার
বাড়ির একতলার বারান্দায় বসে আছি আর অদৃশ্য কার সঙ্গে হেসে হেসে হাত নেড়ে চেড়ে কথা বলছি। পুতুলের এই অস্বাভাবিক আচরণ দেখে আমি চিৎকার করে বলে উঠি, এই তুমি তুমি কার সঙ্গে কথা বলছো? তোমার সামনে কে আছে? আমার চিৎকার শুনে ও সঙ্গে সঙ্গে আমার দিকে তাকায় এবং মুহূর্তের মধ্যে ওর মুখের ভাব পরিবর্তিত হয়ে যায় এবং আমার দিকে তাকিয়ে দাঁত মুখ খিঁচিয়ে আবার সেই সকালবেলার মতোই কর্কশ কণ্ঠে খিঁচিয়ে বলে ওঠে, তোরা এখান দিয়ে যা বলছি। আমি এখন মালিনীর সঙ্গে গল্প করছি। ও বলেছে ও আমাকে নিয়ে যাবে। তোরা যা এখান থেকে, যা যা। সকালবেলার মতো পুতুলের আবার ওই অস্বাভাবিক অদ্ভুত আচার আচরণ দেখে আমি সঙ্গে সঙ্গে ওর গায়ে গঙ্গা জল ছেটাতেই ও অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আমি আর মা ওকে ধরাধরি করে বাড়ি নিয়ে যাই এবং বাড়ি নিয়ে গিয়ে আমার ঘরে ওকে শুইয়ে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলি, মা, কাল অমাবস্যা, কাল আমাকে কিছু একটা করতেই হবে পুতুলের জন্য। কি করবি বাবা? কাল রাতেই সব জানতে পারবে আর দেখতেও পাবে, শুধু একটু অপেক্ষা করো। পরদিন সন্ধে হতেই আমি বাড়ির উঠোনের মাঝখানে একটা লাল সিঁদুরের গোল গন্ডি কাটি বেশ বড় করে। তারপর পুতুলকে ঘর থেকে এনে ওই গন্ডির মধ্যে শুইয়ে দিই। ও সেই যে গতকাল রাতে ঘুমিয়েছিল, তারপর সারাদিন আর ওঠেইনি, খায়ওনি। ওকে গন্ডির ভিতর শুইয়ে দিয়ে আমি যজ্ঞবেদীর সামনে যাই। তারপর আমি যজ্ঞ শুরু করি আর মায়ের পুজো করতে থাকি। যজ্ঞের আগুনে মন্ত্র পড়তে পড়তে যত আহুতি দিচ্ছি, ততই যেন যজ্ঞের চারিদিকের দৃশ্যপট পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। চারিদিকে তখন কালো ধুলো উড়িয়ে ঝড় শুরু হয়েছে। সেই সঙ্গে আমাদের বাড়ির চারপাশে যত বড় বড় গাছপালা ছিল, সেই সব বড় বড় গাছগুলো পাগলা হাতির মতো মাথা দোলাচ্ছে। কোথা থেকে একদল কালো বাদুড় আর কাক এসে আমার ওই যজ্ঞবেদীর চারপাশে গোল হয়ে ঘুরতে লাগলো। আর সেই সঙ্গে কোথা থেকে সব বিকট জন্তু জানোয়ারের ডাক আর কিছু পৈশাচিক বিকট হাসির আওয়াজ শোনা যেতে লাগলো। হা 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 হা। চারপাশে পরিবেশে যখন এই সব তাণ্ডব লীলা চলছে, তখন দেখি পুতুল ঘুম থেকে উঠে বসেছে ওই লাল সিঁদুরের গন্ডির ভিতর, আর ওর ওই লাল জ্বলন্ত আগুনের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আর একটা শয়তানি হাসি হাসছে।
আর হাতের বড় বড় নখগুলো দিয়ে পাগলের মতো নিজের হাত, পা, মুখ, সারা শরীর খিমচচ্ছে আর রক্ত বের করছে, আর বলছে কর্কশ কণ্ঠের ফ্যাস ফ্যাসে গলায়, কি ভেবেছিস তুই তোর স্ত্রীর থেকে আমাকে আলাদা করে দিবি আর আমি তা হতে দেব? আমি নিজে সংসার করতে পারিনি সুখে, ওরা আমাকে মেরে ফেলেছে। আমি ঠিক করেছি তোর স্ত্রীকেও সুখে সংসার করতে দেব না। ওকে আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ করি ওকে। ওকে আমার সঙ্গে নিয়ে যাব, আমার কাছেই নিয়ে যাব ওকে। পুতুলের গলা থেকে যখন অন্য একটা স্বর বেরুচ্ছে, বুঝতে পারলাম যে এটা পুতুল নয়, মালিনী। ওর মধ্যে থেকে মালিনী কথা বলছে। মালিনীর এই কথা শুনে আমি ওকে জিজ্ঞাসা করি, কে তোকে সুখে সংসার করতে দেয়নি? কে তোকে মেরে ফেলেছে বল? ওই তো আমার স্বামী হিরেন, মানে তোর ওই মেজো কাকা আমাকে খুন করেছে। ও পুড়িয়ে মেরেছে পণের জন্য, জানিস না তুই? আজ থেকে 15 বছর আগে লক্ষ্মী পুজোর দিন তোর সঙ্গে কি ঘটনা ঘটেছিল বল, সব খুলে বল। আমার প্রশ্ন শুনে মালিনী এবার একটু শান্ত হয়। তারপর আমার আর মায়ের দিকে তাকিয়ে ধীরে ধীরে শান্ত কণ্ঠে বলতে শুরু করে, আজ থেকে 15 বছর আগে আমার সঙ্গে হিরেনের বিবাহ হয়, কিন্তু বিয়ের পর আমাদের মধ্যে নিত্য অশান্তি লেগে থাকতো। কারণ ছিল হিরেনের ব্যবসার জন্য প্রচুর টাকার দরকার ছিল, আর সেই টাকার জন্য ও আমাকে নিয়মিত প্রতিনিয়ত চাপ দিত যাতে আমি বাপের বাড়ি থেকে টাকা এনে ওর হাতে তুলে দিই। কিন্তু আমার বাপের বাড়ির সেই সামর্থ্য ছিল না, কারণ বাবা প্রচুর টাকা পয়সা খরচ করে জমি জমা বিক্রি করে আমায় বিয়ে দিয়েছিলেন, প্রায় নিঃস্বই হয়ে গিয়েছিলেন তিনি। এইভাবে বেশ কয়েক মাস ধরে দুজনের মধ্যে অশান্তি চলার পর আমাদের বিয়ের প্রথম বছর বলে আমি বাড়িতে বড় করে লক্ষ্মী পুজোর আয়োজন করি, কারণ আমার ইচ্ছা ছিল আমার বিয়ের প্রথম বছরের লক্ষ্মী পুজোটা আমি আমার শ্বশুর বাড়িতে ধুমধাম করে করব। এরপর সেই দিন সকাল থেকে তোমার মা এসে আমার হাতে হাতে লক্ষ্মী পুজোর সমস্ত কাজ করছিল। সমস্ত কাজ হয়ে গেলে বিকেল হতেই উনি বাড়ি যান। আমাকে বলে যান উনি আধ ঘন্টার মধ্যেই বাড়ি থেকে একটু ঘুরেই চলে আসছেন। উনি বাড়ি চলে যেতেই ঠাকুরের ভোগের পায়েস রান্নাটা বাকি ছিল বলে আমি রান্নাঘরে পায়েসটা রান্না করতে চাই। আমি মন দিয়ে রান্না করছি পায়েস, হঠাৎ আমার পিছন থেকে কে যেন এসে আমার গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়। আমার গায়ে কেরোসিন তেল ঢালতে দেখে আমি সঙ্গে সঙ্গে পিছন ফিরতেই দেখি হিরেন মানে তোমার মেজো কাকা আমার গায়ে কেরোসিন ঢালছে। আমি ওকে বাধা দিতে যাব, ও অমনি আমাকে ঠেলে ফেলে দেয় জ্বলন্ত উনুনে। আমি তখন টাল সামলাতে না পেরে ফুটন্ত পায়েসের কড়াইয়ের গায়ে পড়তেই পায়েসের কড়াইটা উল্টে পড়ে যেতেই আমি আমার জ্বলন্ত আগুনের সঙ্গে ফুটন্ত পায়েসের কড়াইয়ের গায়ে পড়তেই পায়েসের কড়াটা উল্টে পড়ে। তারপর আমি ওই জ্বলন্ত উনুনের ভিতর গিয়ে পড়ি আর আমার গায়ে দাউ দাউ করে আগুন লেগে যায়। আমি আর তো চিৎকার করতে থাকি আমাকে গায়ে আগুন লাগা থেকে বাঁচানোর জন্য, কিন্তু আমার গায়ে আগুন লাগতে দেখে ও রান্নাঘর থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি এসে চলে যায় ও। আমি বাঁচার জন্য ওর কাছে অনুনয় বিনয় করতে থাকি, কিন্তু ও তো আমায় বাঁচাই না, বরং মৃত্যুর কোলে আমাকে ফেলে দিয়েও চলে যায়। এরপর আমার মৃত্যুর পরও আমার কোনো শ্রাদ্ধানুষ্ঠান না করে ওই বাড়ি বন্ধ করে দিয়ে চলে যায়, এবং সেই থেকেই আমার অতৃপ্ত আত্মাটা ওই বাড়ির চৌহদ্দির মধ্যে আটকা পড়ে আছে। আমার ভয় ওই বাড়ির সামনের রাস্তা তো কেউ যাতায়াতই করতে পারে না,
কিন্তু সেই দিন লক্ষ্মী পুজোর দিন তোর বউ মানে মনোজদের বাড়ি থেকে প্রসাদ দিয়ে বাড়ি ফেরার সময় ভুল করে ওই বাড়ির রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, আর আমি তোর বউকে দেখতে পাই। কিন্তু সেই দিন লক্ষ্মী পুজোর দিন তোর বউ মনোজদের বাড়ি থেকে প্রসাদ দিয়ে বাড়ি ফেরার সময় ভুল করে ওই বাড়ির রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, আর আমি তোর বউকে দেখতে পাই এবং ওকে দেখে আমার এত পছন্দ হয় যে আমি তোর বউয়ের সঙ্গে এই বাড়িতেই চলে আসি সংসার করব বলে। আমি নিজে সংসার করতে পারিনি তো, তাই তোর বউকে দেখে খুব পছন্দ হয়েছে। এখন আমি তোর বউকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। ওকে তুই আমার সঙ্গে ছেড়ে দে, ছেড়ে দে তুই। না, তুমি আমার স্ত্রীকে নিয়ে যেতে পারো না। তুমি ওকে ছেড়ে দাও। তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। তুমি শুধু আমার স্ত্রীকে ছেড়ে দাও, কারণ আমাদের ছোট একটা ছেলে আছে। আমার ছেলে ওর মাকে ছাড়া থাকতে পারবে না। আমার ছেলে যে খুব ছোট, ওকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। আমি আজ খুব ক্লান্ত, আমার যে এবার মুক্তি চাই। আমাকে তুই মুক্তি দে, দে মুক্তি। তোর মুক্তির জন্য আমাকে কি করতে হবে বল? কি করলে তুই পুতুলকে ছেড়ে দিবি আর নিজে মুক্তি পাবি বল? একটা মাটির মালসায় করে জ্যান্ত কই মাছ আর একটা কলা পাতায় পাঠার মাংস রান্না করে ওই বাড়ির দোরগোড়ায় রেখে আয়। কাল সকালে যদি ওই মালসায় ওই জ্যান্ত কই মাছটা আর ওই কলা পাতায় রান্না করা পাঠার মাংসটা না দেখিস, তবে বুঝবি আমি মুক্তি পেয়েছি। আর যদি দেখিস ওগুলো রয়েছে, ভাববি তখনও আমার মুক্তি ঘটেনি। মালিনীর এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুতুল আবার অজ্ঞান হয়ে পড়ে যায়, আর মা মাটির মালসায় জ্যান্ত কই মাছ আর একটু পাঁঠার মাংস সঙ্গে সঙ্গে রান্না করে। এরপর আমি আর মা মিলে মেজু কাকার বাড়ির সামনে সেগুলো রেখে আসি সেই দিন রাতে। তারপর দিন ভোর হতেই আমি মেজু কাকার বাড়ির সামনে গিয়ে দেখি ওই মাটির মালসার মধ্যে ওই জ্যান্ত কই মাছ আর কলা পাতা করে যে পাঁঠার মাংসটা রান্না করে দিয়েছিল মা, সেই দুটো জিনিসই আর নেই। সত্যি সত্যি এই অদ্ভুত দৃশ্য দেখে বুঝলাম মালিনীর অতৃপ্ত আত্মা চিরদিনের মতো মুক্তি পেয়েছে, আর আমার স্ত্রী পুতুলের ওপর থেকে সব বিপদ ও অশুভ ছায়া কেটে গেছে চিরদিনের মতো। এরপর কয়েকদিনের মধ্যেই পুতুল আবার আগের মতোই সুস্থ হয়ে ওঠে, আর আমরা আবার আগের মতোই দুজনে সংসার শুরু করি। এরপরে আর কোনো দিনও আমাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিক ও অদ্ভুত ভুতুড়ে ঘটনা ঘটেনি। ওই প্রথম আর ওই শেষ। কিরে, কেমন শুনলি গল্পটা? হ্যাঁ, বল কিছু।
আপনারা শুনলেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে ব্রহ্মদত্তির আত্মকথা। লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জি উত্তর 24 পরগনা জেলায় মধ্যম গ্রামের বাসিন্দা। সেখানকারই হীরালাল কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করেন। বর্তমানে বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে উনি লেখালেখির সঙ্গে যুক্ত। তার সঙ্গে ইউটিউবের বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলেও ওনার গল্প প্রকাশ পেয়েছে। লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জিকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। গল্পের সূত্রধার ও কথক আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শৈবাল, অনন্যা, শুভদীপ, পার্থ, বর্ষা, অস্মিতা, অগ্নিদ, খুশি, কুন্তল ও দেবশ্রী। গল্পের নাট্যরূপ করেছেন স্নেহা ব্যানার্জি। প্রচ্ছদ এঁকেছেন শুভদীপ ব্যানার্জি। সাউন্ড এডিটিং করেছেন সায়ন দত্ত। সামগ্রিক পরিচালনা ও পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।